সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেল এস এর নিয়মিত আয়োজন অর্থনীতির কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি ফুলেল চৌধুরী। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের অর্থনীতির নানাবিধ বিষয় নিয়ে আমরা আলোচনা করি আমাদের এই অনুষ্ঠানে। আজকের আলোচনার বিষয় আমাদের কেমন হবে পরবর্তী বাজেট। যেহেতু খুব সন্নিকটে আমাদের বাজেট, দরজায় কড়া নাড়ছে আগামী অর্থ বছরের বাজেট। তাই বাজেট নিয়ে আমরা আজকে কথা বলতে চাই যে কেমন হচ্ছে বছরের বাজেটটা। আমরা ইতিমধ্যে কিছু হিন্টস পেয়েছি কেমন হচ্ছে, সেই বিষয়ে আলোচনা করার জন্য আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম, অর্থনীতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে স্বাগত। দর্শক, আপনারা জানেন যে এবছরের বাজেট নিয়ে মানুষের কিছুটা একটু ভিন্ন রকমের চিন্তাভাবনা আছে। যারা একটু ব্যবসা করেন বেসিক্যালি, এবং জনগণ যারা ট্যাক্স দিয়ে থাকেন তাদের একটু চিন্তাভাবনা আছে, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, পরিবর্তিত সরকারের প্রথম বাজেট হতে যাচ্ছে। এটা কেমন হবে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সঙ্গেই থাকুন। আপনার কাছে কি মনে হচ্ছে যে বাজেটটা হতে যাচ্ছে সেই বাজেটটা কতটুকু জনবান্ধব হচ্ছে? ধন্যবাদ। এবং বাজেটটা কতটুকু জনবান্ধব হচ্ছে সেটি আসলে বলার আসলে আমি মনে করি যে এখনও সময় হয়নি। কারণ হচ্ছে বাজেটটা আমরা যতটা শুনতেছি শেষ পর্যন্ত গিয়ে কোথায় দাঁড়াবে আমরা জানি না। যে অনেকটা গতানুগতিক বাজেট, শুধুমাত্র কিছু কার্টেল করা হয়েছে। এবং সেখানে যেটা আমরা পত্রপত্রিকায় দেখলাম যে 7,97,000 ছিল গত আমাদের কারেন্ট যেটা চলছে অর্থ বছরে, এবং আগামীটা 7,90,000 অর্থাৎ 7,000 কোটি টাকা কমার কথা আর কি, কম। সবচেয়ে এখানে যেটা আলোচনার বিষয় আমি মনে করি যে যারা আসলে এই অর্থনীতিবিদ বা যারা এই বিষয় নিয়ে কথা বলেন, যে এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটি হচ্ছে যে আমাদের যে উন্নয়ন বাজেটে কিন্তু আমি মনে করি যে অতীতের বাজেটগুলোতে দেখা যেত যে বাজেট 10% থেকে 12% বাড়িয়ে করা হতো। এবার কিন্তু তার উল্টোটা, যে 10% কমিয়ে করা হচ্ছে। এবং বেসিক্যালি কাটছাট যেটা করা হয়েছে 7,000 কোটি টাকা বলছেন, এটা তো উন্নয়ন বাজেট থেকেই কমানো হয়েছে। উন্নয়ন বাজেট থেকে কমানো হয়েছে তো 7,000 কোটি টাকা না, সেটি হচ্ছে যে 35,000 কোটি টাকা। গতবার ছিল 265, এবার হচ্ছে 230, 2,30,000। গতবার ছিল, মানে যেটা রানিংটা হচ্ছে 2,65,000। তাহলে 35,000 টাকা এখানে কমলো। 35,000 কোটি টাকা, 35,000 কোটি টাকা কমলো। সেখানে আবার ওখানে 7,000 কোটি টাকা কমিয়েছে। তাহলে এই যে 32,000 কোটি টাকা কোন জায়গায় তাহলে বাড়লো? সেটি হচ্ছে 27,000 কোটি টাকা, তাহলে ওই যে 28,000 কোটি টাকা অপারেশনে বাড়লো। তাহলে এইটা কিন্তু আমরা সবসময় উন্নয়ন বাজেটটাকে, যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু উন্নয়ন বাজেটটাকে আমরা সবসময় কিন্তু অর্থনীতি সমিতি বলি, আমরা সবাই কিন্তু বলি যে উন্নয়ন বাজেটটা এখনও আমাদের সময় আসেনি যে উন্নয়ন বাজেটটাকে কমানো। যেহেতু গত 53 বছরে, আমি বলবো 54 বছরে, যে প্রত্যেকবারেই কিন্তু উন্নয়ন বাজেটটা একটু একটু করে বেড়েছে, এবারেই কিন্তু কম। এটার কারণও আছে, যেহেতু এন্ট্রিম গভর্নমেন্ট এবং যারা এই বাজেটটা দিচ্ছেন তারা জানেন না এটা বাস্তবায়ন করে যেতে পারবেন কিনা, কারণ সামনে নির্বাচন হলে নতুন সরকার আসবে। সেটা একটা বিষয়। সবচেয়ে বড় বিষয় যেটা আমাদের অতীতের বাজেটগুলোতে সমালোচনা ছিল, এবং আমাদের যারা ডোনার কান্ট্রি বা সহযোগী যারা, তারা কিন্তু বিশেষ করে IMF-এর যে প্রেসক্রিপশন বলবো আমি, তারা কিন্তু এ ধরনের বাজেটই চাচ্ছে, যে মোটামুটি যেটা বাস্তবায়নযোগ্য আর কি, সেই দিকেই সরকার কিন্তু চিন্তাভাবনা করছে। তবে আমার যেটা মনে হয় যে যে এই উপদেষ্টা পরিষদের মিটিংয়ে 8টা-9টা একটা মোটা দাগে কিন্তু চ্যালেঞ্জ তারা আইডেন্টিফাই করেছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা, বিশেষ করে 1 নম্বর যদি বলি মূল্যস্ফীতি কমানো, এটা নিয়ে ওনারা খুব কথা বলছেন যে এবারে বাজেটটা ডিজাইন করা হচ্ছে এমন ভাবে যাতে মূল্যস্ফীতি কমে আসে। পাশাপাশি কিন্তু আবার দেখুন, মানে এখানে আপনি যদি একটু অ্যাড করতে চান আর কি, যে কি এমন ডিজাইন ওনারা করছেন যার কারণে ওনারা আশাবাদ ব্যক্ত করছেন যে মূল্যস্ফীতি কমবে। মূল্যস্ফীতি কমার আমি মনে করি যে তারা হয়তো চিন্তা ভাবনা করছেন যে আমাদের যে সেফটি নেট আছে সেটা পরিধি বাড়িয়ে দেবে, সাপ্লাই চেনটা আর একটু স্মুথ করবে। এই বিষয়গুলো তারা হয়তো সামনে নিয়ে আসবে। এখন বাজেট না আসলে কিন্তু বোঝা যাচ্ছে না। তবে তাদের ওই ফোকাসটা হচ্ছে মূল্যস্ফীতিটাকে কমানো, এবং পাশাপাশি অন্যান্য বিষয়গুলো দেখুন। আমাদের 2026 সালে কিন্তু আমাদের কি বলে এই এলডিসি গ্রাজুয়েশন একটা তারিখ আছে, সেখানে কিন্তু আমাদের শিল্প কলকারখানাগুলোকে সেই অবস্থায় কম্পিটিশন করার মতন অবস্থা নিয়ে যেতে হবে।
সে জায়গায় আমরা যেটা কিন্তু সেই জায়গায় তো আমরা দেখছি সবকিছুর মধ্যে একটু স্থবিরতা চলছে। এটাই আমি বলতে চাচ্ছি যে আজকের পত্রিকা বলেন, গতকালের পত্রিকা বলেন, যে ব্যবসায়ীদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তারা গ্যাসের কথা বলতেছে, আমরা গ্যাসের বিল দিচ্ছি কিন্তু আমরা সাফিসিয়েন্ট গ্যাস পাচ্ছি না। এবং এটাও আসছে যে আগামী 2 মাসের মধ্যে 50% আপনাদের মানে ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে যাবে। এই নানান ধরনের কিন্তু সমস্যার মধ্যে যারা অর্থনীতিটাকে এগিয়ে নেবে, কারণ বাংলাদেশে প্রায় 85% হচ্ছে আপনার প্রাইভেট সেক্টরে। এই প্রাইভেট সেক্টর যদি রান স্লো হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি পুরো কান্ট্রিটা স্লো হয়ে যাবে। পাশাপাশি আর কিছু বিষয় আছে যে আপনি যদি ইনভেস্টমেন্ট না করেন তাহলে তো কর্মসংস্থান হবে না। এবং বাংলাদেশে কর্মসংস্থানের অবস্থা তো আপনি পরিসংখ্যান দেখছেন যে এবছরই আমাদের এখানে টোটাল তো 30 লাখের মতন হচ্ছে বেকার। এবছরই 3 লাখের উপরে কিন্তু যুক্ত হয়েছে আমাদের বেকারত্বের লেবার ফোর্সে গিয়ে। তো তাদের কর্মসংস্থানের কথা চিন্তা করতে হলে বিনিয়োগ বাড়াতে হবে, প্রাইভেট সেক্টরের বিনিয়োগ কিন্তু বাড়াতে হবে। সেই প্রাইভেট ইন্টেরিয়াম গভর্নমেন্টে দেখেন একটা বিষয়, বিজনেসম্যানরা তো বলছেনই যে ইন্টেরিয়াম গভর্নমেন্টে আমরা বিনিয়োগ করে ঝুঁকিতে পড়তে চাই না, কারণ পরে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবেন ওনারা আমাদেরকে কিভাবে অ্যাকসেপ্ট করবেন সেই ঝুঁকিতে তো কেউ আসলে পড়তে চাচ্ছেন না, যার কারণে কিন্তু ফরেন ইনভেস্টমেন্টও তো আমরা চেষ্টা করছি তো এখন খুবই কম। এবং আমাদের দেশীয় যারা ইনভেস্টর তারা বলছে যে আমরা তো এখন পর্যন্ত স্বস্তি ফিল করছি না, তারা সেখানে বিদেশিরা আসবে কিভাবে। সুতরাং সব কিছু মিলে আমাদের বিশেষ করে এই জায়গাটায় এবার বাজেট তো 1 বছরের জন্য, বাজেট তো এই বাজেটে আমি সব কিছু আশা করতে পারি না। কিন্তু যেটা যদি এই স্থিতিশীলতা, আমাদের সামষ্টিক অর্থনীতি যদি স্থিতিশীলতার দিকে যায়, আমি তো মাত্র দেখি একটা ইন্ডিকেটর, সেটি হচ্ছে আমাদের রিজার্ভ বাড়ছে বিকজ অফ রেমিটেন্সের ইনফর্মাল কি বলে লিগাল চ্যানেলে আসতেছে আর কি। সেটারও তো সামনে সমস্যা হতে পারে, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, প্লাস এই যে শুল্কের বিষয়টা আছে। আবার আমেরিকা বলছে যে আমেরিকা থেকে যারা পাঠাবে তাদের আবার 5% বা 3.5% কিন্তু কি বলে এই তারা শুল্ক বসাবে। শুধু সেটা বসায় তাহলে কিন্তু আমাদের এইটা আবার ইন্টারাপ্ট হবে কিছুটা হলো, কারণ এই সব কিছু মিলে 3.5% শুল্ক বসাবে আমেরিকা কিসের উপরে? রেমিটেন্সের উপরে। আপনি ওখানে আমেরিকায় $100 ইনকাম করছেন, আপনি সরকারকে ওখানে 3.5, মানে আমেরিকা থেকে যদি টাকাটা বাংলাদেশে পাঠাতে চায় $100 পাঠাতে হলে $3.5 আমেরিকাকে দিয়ে দিতে হবে। 5 বলছে এখন, আমি দেখতেছি যে $3.5 ওই আমেরিকা সরকারকে দিতে হবে। তাহলে তো এই যে একটা, তাহলে রেমিটেন্সের ফ্লোটা আমরা দেখতেছি এখানে যদি আমাদের সরকার, তাহলে আমেরিকার ক্ষেত্রে তো ইনফরমাল চ্যানেল বেড়ে যেতে পারে। হ্যাঁ, বেড়ে গেলে তো আমাদের তো বাড়বে, আমরাও কিন্তু ওই ইনফরমাল সেক্টর মানে চ্যানেলের মধ্যে পড়ে গেলাম। হ্যাঁ, সেটা আমাদের কিন্তু আমেরিকা থেকে আসার ক্ষেত্রে আমাদের ইনফরমাল চ্যানেল বেড়ে যেতে পারে, সেটা আমাদের জন্য খারাপ হবে, আমাদের জন্য খারাপ। তো সব কিছু মিলে মানে সামনে যে অনিশ্চয়তাটা, এটা কিন্তু আমরা উড়িয়ে দিতে পারছি না আর কি। সে সব কিছু মিলে যে বাজেটে সব কিছু তা আমি বলবো না, তবে একটা জিনিস মানে খুব জোরে সোরে বলছে বিশেষ করে অর্থ উপদেষ্টা, গভর্নর এবং বিশেষ করে পরিকল্পনা উপদেষ্টা জোরে সোরে বলছে যে আমরা এমন বাজেট করতে চাই যেটা আমরা বাস্তবায়ন করে যেতে পারবো। সেই জায়গায় তারা বেশি ফোকাস দিচ্ছে। আমেরিকা নিয়ে কথা বলাতে একটা বিষয় মনে পড়লো, বাজেটের মধ্যে বলা হচ্ছে, মানে এখনো তো সবই প্রস্তাবিত, এখনো তো কোনো কিছু আসেনি গেজেট, আমেরিকা থেকে আমদানি করা 100টা পণ্যের উপরে শুল্ক ছাড় দেওয়ার কথা বলা হচ্ছে। আমাদের যে শুল্ক নীতি আছে, এই শুল্ক নীতিতে আমদানি থেকে এটা করা যায় যে নির্দিষ্ট একটা দেশের উপরে শুল্ক ছাড় দেওয়া যায়, নাকি আমাদেরকে নির্দিষ্ট কোনো পণ্যের উপরে ছাড় দিতে হয়? না, আমরা নির্দিষ্ট দেশে না, পণ্যের উপরে, একটা পণ্যের উপরে কম বেশি জিরো দেওয়া হয়ে থাকে, কিন্তু জিরো দেওয়া হয়ে থাকে, সেটা নির্দিষ্ট পণ্যের উপরে। এখন আমেরিকা থেকে যে ধরনের পণ্যগুলো বেশি আমদানি হয় সেই ধরনের পণ্য 100টা পণ্যের লিস্ট করে ওগুলোর উপরে শুল্ক ছাড় দেওয়া হবে, যাতে আমেরিকার সাথে আমাদের ব্যালেন্সটা হয়, যেহেতু আমেরিকা ওই শুল্ক নিয়ে বেশ রকমের কনসার্ন। এখন আমার জিজ্ঞাসাটা হচ্ছে যে আমেরিকার ওই পণ্যগুলো যদি আপনি ওই পণ্যগুলোর উপরে যদি শুল্ক ছাড় দিয়ে দিতে হয়, আমেরিকার উপর যদি আলাদা করে না দেওয়া যায়, পণ্যের উপরে দিতে হয়, তাহলে তো এই পণ্যগুলো অন্য দেশ থেকে যদি আসে সেক্ষেত্রেও তো শুল্ক মুক্তই হয়ে যাবে। বা না, অন্য দেশ থেকে যদি আসে, আরেকটা বিষয় লক্ষ্য করুন যে আমরা এই যে আমদানি হলে তা সেখানে তো শুল্ক পাই আমরা, সরকার যদি শুল্ক না পায় সরকার চলবে কিভাবে, সেটাও কিন্তু একটা বিষয়। আর যেটা হলো আমেরিকার সঙ্গে আমাদের ট্রেড গ্যাপটা, আমরা খুব কম আমদানি করি, রপ্তানি করি বেশি। এখন আমেরিকা মানে ট্রাম্প প্রশাসন এইটাকে খুব মানে গভীরভাবে তারা চিন্তা করছে যে আস্তে আস্তে তো সেই সব দেশের কৃষি এবং শিল্প কিন্তু আস্তে আস্তে ব্যাকওয়ার্ড দিকে যাচ্ছে, সেগুলোকে সংরক্ষণ করার জন্য তার এই প্রসেসটা। কিন্তু যদিও এটা 3 মাস পরে কী অবস্থা, 3 মাসের একটা চলছে, তারপরে 10% কিন্তু আছে। সব কিছু মিলে আমেরিকা তাদের নিজেদের স্বার্থ কিন্তু চিন্তা করছে, কিন্তু যারা আমেরিকার সঙ্গে বিজনেস করে আসছে
তাদের জন্য এখন একটু চ্যালেঞ্জ হিসেবে সামনে এসছে আর কি। কারণ বাংলাদেশ এখন যদি আমেরিকা থেকে আমরা শুল্ক ইয়েতেও নিয়ে আসি, কিন্তু কষ্ট তো আমাদের বাড়বে। ঠিক আছে, আমরা যদি আশেপাশে দেশ থেকে, চীন থেকে বা ইন্ডিয়া থেকে যেসব জিনিস নিয়ে আসি, কটনের কথাটা আমি বলি, কটন তো ইন্ডিয়া থেকে আনলে আমাদের অনেক খরচ কম। সেই কটন আমেরিকা থেকে যদি আমরা নিয়ে আসি তাহলে তো কষ্ট, পরিবহন খরচটা অনেক বেশি যাবে। সুতরাং আমাদের যারা এই ব্যবসা করছে, বিশেষ গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তাহলে তো তারা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে, চাপের মধ্যে পড়বে, কারণ প্রোডাকশন কস্ট তখন বেড়ে যাবে। এবং এখন আরেকটা হচ্ছে যে তারা যে শুল্ক বসাচ্ছে, ওই শুল্কটা কিন্তু আমদানি মানে যারা রপ্তানি করছে তাদের উপর চাপাতে চাচ্ছে, আরেকটি কিন্তু সাপের করার মতন। সুতরাং তারাও এটা চাপে, তাহলে তো উৎপাদন খরচটা আরো বেড়ে যাবে। তাহলে এই ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা সহযোগিতা না করি, হ্যাঁ, তাহলে কিন্তু এরাও কিন্তু ব্যবসায় টিকে থাকতে পারবে না। পাশাপাশি আমাদের যারা আছে, বিশেষ করে ভিয়েতনাম, কম্বোডিয়া, চায়না, ইন্ডিয়া, তারা তো এই বিজনেসগুলো করছে, তারা কিন্তু এগিয়ে যাবে। ওদের অনেকগুলো কমফোর্ট জোন আছে, আসলে অনেকগুলো ওদের অনেকগুলো মানে ব্যবস্থা আছে, যে ব্যবস্থাগুলো ওদেরকে এই একেবারে নাভিশ্বাস তুলছে না। দীর্ঘদিন থেকে আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে আমরা যেহেতু বাজেট নিয়ে আলোচনা করছিলাম, এসে কথা বলতে চাইবো। জনমানুষের একটা আকাঙ্ক্ষা থাকে প্রতি বাজেটে যে কোন কোন পণ্যের দাম বাড়বে, মানে বাজেট মানেই পণ্যের দ্রব্যের দাম বেড়ে যাওয়া, এই যে একটা আশঙ্কা মানুষ বছরের পর বছর দেখেছে, সেই আশঙ্কা এখনো আছে কিনা এ বিষয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, সঙ্গেই থাকুন, ফিরছি বিরতির পর। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত চ্যানেলস অর্থনীতির কথা অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম এবছরের বাজেট যেটা আসতে যাচ্ছে, সেই বাজেট নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় কেমন হবে পরবর্তী বাজেট, এবং আমরা বিরতিতে যাওয়ার আগে কথা বলেছিলাম আমাদের আজকের অতিথি স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম, অর্থনীতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমরা আলোচনা করছিলাম যে প্রতি বছরই দেখি যে বাজেট মানেই দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া। এটা মানুষ কিন্তু খুব কনসার্ন, এখন সারা বাংলাদেশের মানুষ এটা বুঝেই নিয়েছে যে প্রতি বছর ওই জুন মাস আসলেই দাম বাড়বে, যদিও বাজেটের অ্যাপ্লাই হয় জুলাই মাসে গিয়ে। কিন্তু আপনার কাছে আমার দুটা প্রশ্ন দিয়ে আমি ফ্লোরটা আপনাকে ছেড়ে দিব, যে কেন সব সময় বাংলাদেশে বাজেট ঘোষণার সাথে সাথেই জিনিসপত্রগুলোর দাম বেড়ে যায়, যেগুলো দাম বাড়ার জন্য নির্ধারণ করে 2% গভর্নমেন্ট বাড়ালে 10% বাস্তবে বেড়ে যায়, এবং কেন সেটা জুন মাসেই বেড়ে যায়? গভর্নমেন্ট তো অ্যাপ্লাই করতে চায় জুলাই থেকে, জুনেই কেন বেড়ে যায়? এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এবারের বাজেটে আপনি কি দেখতে পাচ্ছেন, এবারের বাজেটে কি সেম এমনই হবে কিনা যে বাজেট ঘোষণার পরে অনেকগুলো দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে? আচ্ছা, এটি যেটা বললেন আপনি যে জুন মাস আসলে বাংলাদেশে একটা টেন্ডেন্সি হচ্ছে, যখন কোনো জিনিসের দাম বেড়ে যায় কোনো কারণে, মনে হচ্ছে যে আপনার ইম্পোর্ট কস্ট বেড়ে গেছে বা জ্বালানি তেলের দাম বাড়ছে, যে যখন বেড়ে যায় তখন কিন্তু খুব দ্রুত বেড়ে যায়। হ্যাঁ, ওভার দ্য নাইট, একেবারে ওভার দ্য নাইট বেড়ে যায়। মানে একেবারে যে শুরু হয়নি, খালি ঘোষণাটা হয়েছে, হয়তো আগামী 10 দিন পরে এটা বাস্তবায়ন শুরু হবে, তার আগে কিন্তু এটা বেড়ে যায়। সুতরাং এই টেন্ডেন্সিটা, এটা কিন্তু বাংলাদেশে একেবারে মানে ভোক্তারাও জানে এবং ইয়ারাও জানে, কি বলে ব্যবসায়ীরাও জানে এই একটা বিষয়, এবং ব্যবসায়ীরা যেন অপেক্ষা করেন যে এই সুযোগে বেশ কিছু প্রফিট নিয়ে নিব। এখন এবং যে সরকার সেটা কিন্তু প্রশ্রয়ও দেন, যখন যে গভর্নমেন্ট ছিল বলতে পারবো না, কিন্তু এটা সরকার যে গুরুত্ব সহকারে দেখে সেটা আমরা দেখিনি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যখন জিনিসের দামটা বাড়ে, মানে জিনিসের প্রাইসটা হাই হয়, এরপরে হয়তো বা কোনো ধরনের আন্দোলন বলি বা কোনো সরকারের কোনো ডিসিশনের কারণে ওটা কমিয়ে দিল, কিংবা ডিমান্ড সাপ্লাইয়ের কারণে কমে গেল, কিন্তু কমাইতে চায় না, কমার কথা, কিন্তু ব্যবসায়ীরা এটা কমায়, আস্তে আস্তে কমায়, যেভাবে উঠলো কমার কিন্তু গতিটা কিন্তু স্লো থাকে। এটা বাংলাদেশের ব্যবসায়ীরা, ভোক্তারা এই জিনিসটা জানে, এবং যেটা তারা বুঝতে পারে আলোচনা, এটা সব দেশেই হয়, যে তারা কিন্তু ব্যবসায়ীরা খুব মনোযোগ রাখে যে এবার বাজেটটা কি হতে পারে, কোন কোন দ্রব্যের দাম বাড়তে পারে। সরকারের তো বাজেটে সরকার কি করে, আমাদের নর্মালি ব্যক্তিগত বলে যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, এটা হলো ব্যক্তিগত বাজেট, আয় বুঝে ব্যয় করা। আর সরকারিটা হচ্ছে ব্যয় বুঝে আয় করা। সরকার যদি বড় ব্যয় করতে চায়, তাহলে আয় করতে হলে তখন কোথা থেকে পাবে আয়? ইনকাম ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স। আমাদের সুবিধা হচ্ছে আমাদের সরকারগুলো করে কি, ইনডাইরেক্ট ট্যাক্সের উপর বেশি গুরুত্ব দেয়, যে ভ্যাট বলে অন্যান্য বিষয়গুলো। ডিরেক্ট ট্যাক্সের এখন পর্যন্ত আমরা সেরকম মানে প্রোগ্রেসটা সেভাবে আমরা পাইনি। সেক্ষেত্রে
জানে যে এইসব জিনিসের দাম টাম বাড়তে পারে, ব্যবসায়ীরাও তাদের তো মানে কি বলবো যে ওই দূরদর্শিতা ওই জিনিসটা কিন্তু আছে, প্রখর আছে। তারা বুঝতে পারে যে এবার সিমেন্টের দাম বাড়বে, এবার রডের দাম বাড়বে, তারা হাতে স্টক করে রাখলো, করে রেখে তার দামটা বাড়িয়ে দিল। বা এই 10-15 দিন এটা কিন্তু বেড়েই গেল বলতে গেলে। কোন টেকনিক্যাল কারণে কৃত্রিম তারা ওইটা শর্টেজ একটা তার তৈরি করে দামটা বাড়িয়ে দেয়। এটা আমাদের একেবারে সবাই মানে মানে অভ্যস্ত যে এটা এইরকম ঘটনা। কিন্তু এইটা কি দিনের পর দিন আসলে আমরা মেনে নেওয়া উচিত? এইটা তো নিয়ন্ত্রক সংস্থা যারা আছে, তদারকি যারা করে, তাদের তো মানে কি বলবো বলে যে স্টকের একটা হিসাব নিকাশ আছে। তারা ওখানে দেখে যদি কিছুটা করা যেতে পারতো, যে যেমন সয়াবিন তেলের কথা বলি, সয়াবিন তেল হঠাৎ করে সয়াবিন তেল নাই বাজারে নাই, কিন্তু 60 টাকা বাড়িয়ে দিল, তারপরে দেখেন আপনি যে একবারে বাজার সয়লাভ হয়ে গেছে। তো এগুলো তো ঘটছে। এখন এটা আইডেন্টিফাই করাও আছে। যদি যারা নিয়ন্ত্রক সংস্থা আছে তারা যদি এটা তদারকিটা আরও স্ট্রং করে, যদিও কিছু কিছু হচ্ছে, তাহলে হয়তো আর এমন বাংলাদেশের ব্যবসায়ীরা, এটা তো বেশি বলার না, তারাই অর্থনীতিকে চালাচ্ছে, কিন্তু তারা কিন্তু সব কিছুই জানে যে কিভাবে কি করতে হয়, কোথায় ম্যানেজ করতে হয়, সব কিছু মিলে আলটিমেটলি দিন শেষে কিন্তু এই জনগণে এটার মানে কি বলবো মানুষের ঘাড়েই সেটাকে মানুষের ঘাড়ে বর্তায় বলাতে এখন মনে পড়লো আপনার যে 5,000 টাকা সর্বনিম্ন ট্যাক্স করা হয়েছে, মানে হচ্ছে আর কি, প্রস্তাবনায় আসে যে সর্বনিম্ন ট্যাক্স যাতে 5,000 টাকা। কিন্তু গত বছরও ছিল, শেষ পর্যন্ত এটা কিন্তু অ্যাপ্রুভ হয়নি, ইমপ্লিমেন্ট করতে পারেনি, অ্যাপ্রুভ হয়নি সেটা। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় হচ্ছে আপনার করমুক্ত আয় সীমা করা হচ্ছে 25,000 টাকা বাড়িয়ে, প্রস্তাবনায় আছে আর কি 3,75,000 টাকা। এটা মনে হয় অনেকে 4 লাখ টাকা বলেছিল। না, আমিও 2-3টা জায়গায় বলেছি এটা 5 লাখ হওয়া উচিত আপাতত আর কি, আরও বাড়ানো উচিত। ইন্ডিয়া তো সেখানে বোধহয় 15 কি 22,000 রুপি, তাহলে পাশের দেশ আমাদের, তা সেখানে যদি এরকম অবস্থা হয়, তা আমাদের দেশে কিন্তু দীর্ঘদিন থেকে 3 ছিল, পরে 3.5 হলো, আমাদের ইনকাম লেভেল তো বাড়ছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই নিম্নবিত্ত যারা, তাদেরকে একটু ছাড় দেওয়ার জন্য, এই যে আপনি বললেন যে মূল্যস্ফীতির কথাটা বললেন, যে কি কি বলবো মেজারগুলো নিতে পারে, এটা একটা অন্যতম। কিন্তু যে আপনি যদি আয় সীমাটা একটু বাড়িয়ে দেন, সুতরাং শুধু 75 কেন, আমরা বলি 5 দেওয়া উচিত, কেউ 4 বলছে, তারা চিন্তা ভাবনা করে এটা দেওয়াটা, এটা জনগণ এটা স্বস্তি পায়। একটা জায়গায় আমি দেখি যে স্বস্তির আমরা পাচ্ছি যে এবার অন্ততপক্ষে সিলিংটা একটু বাড়বে। ঠিক আছে, এই একটা বিষয়, এটা ঠিক আছে। কিন্তু অন্য বিষয়গুলো, বিশেষ করে কৃষি ক্ষেত্রে আর শিক্ষার ব্যাপারটা আমি এখনো বলিনি, যেহেতু আমি শিক্ষক মানুষ। সুতরাং শিক্ষার বিষয়টা আমাদের দুর্ভাগ্য যে স্বাধীনতার পর থেকে যে স্ট্যান্ডার্ড যে একটা মানে মেজার আছে, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে, সেটা আমরা কখনো পাইনি। যেটা 5-6% অফ জিডিপি, সেখানে আমাদের 2-এর নিচেই থাকে সবসময়। হ্যাঁ, এবং এবার যেটা বলা হচ্ছে যে শিক্ষা খাতেও কিন্তু আমার কি বলে বাজেট কমে যাবে। এবং যেখানে আমাদের সামনে যে এআই নিয়ে আমাদের একটা মানে কি বলবো একটা চ্যালেঞ্জ সামনে, সেখানে আপনি যদি দক্ষ মানব সম্পদ যদি আপনি করতে না পারেন, তাহলে তো আমাদের জন্য একটা মানে সামনের দিনগুলো কিন্তু সুখকর হবে না। সে জায়গায় শিক্ষায় যদি বাজেট, শিক্ষা স্বাস্থ্য, আমি দুটো জিনিস বলবো, এটা কিন্তু আমার মনে হয় যে যারা এতদিন আলোচনা করলো বিশেষ করে এই বাজেট নিয়ে, তারা সবাই এই কথাটা বলছে যে ঠিক আছে আমি বাজেট কমাই দেব, কিন্তু সব সেক্টরে না, কোনো সেক্টরকে স্পেশাল প্রায়োরিটি দেওয়া উচিত, তার মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্য। এটা অনেকদিন যাবতই কিন্তু একটা জনদাবিও ছিল, বাংলাদেশের শিক্ষার মান দিন দিন বাড়ছে বলে মনে হচ্ছে না। কোভিডের পর থেকে সবচেয়ে যদি বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেটা হলো শিক্ষা খাত, এবং সেটা এই আমাদের গত 5ই আগস্টের পর থেকে আর একটু ডিটোরিয়েট করছে। সেই জায়গাটায় যদি আমরা ফোকাস না করি, একটা জাতি শেষ পর্যন্ত কোথায় চলে যাবে সেটা আসলে সবাই মানে বুঝতে পারতেছে। সে জায়গায় জানি না এটাই আলোচনাগুলো সেই পর্যায় পর্যন্ত যাবে কি না। শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটা জায়গাকে ইনট্যাক্ট রাখা উচিত। ঠিক আছে, বাড়াতে না পারুক, কিন্তু গত বছর যেগুলো ছিল, যে পরিমাণ ছিল সেখানে রাখা উচিত। এবং একটি ভালো জিনিস আমি দেখি যে চলমান যে প্রকল্পগুলো আছে সেগুলো সেখানে কোনো হাত দেবে না, শুধু গুণগত মানটা তারা নিয়ন্ত্রণ করবে। মাঝখানে আমি কিছুক্ষণ আগে আপনাদের এখানে বসে থাকতে দেখলাম যে মাথার বাড়ি যে আমাদের যে প্রজেক্টটা আছে, প্রকল্পটা, সেটা কিন্তু দ্রুত শেষ করার জন্য আজকে তার একটা নির্দেশনা দিচ্ছে। এটা একটা আমি মনে করি যে একটা ভালো দিক, যে এই মাথার বাড়িটা সম্পন্ন হলে আমাদের মতো এনার্জি সেক্টরে, জ্বালানি সেক্টরে কিছুটা হলো আমাদের সক্ষমতাটা বাড়বে।
মাতারবাড়িটা শেষ হয়ে গেলে শেষ কিছুটা হয়ে গেল, পারবে। হ্যাঁ, হ্যাঁ, পারবে। তো আমরা অনুষ্ঠানের শেষের দিকে প্রায় চলে এসেছি। আমরা আজকের আলোচনায় যেটা বুঝলাম যে উন্নয়নমূলক প্রকল্পগুলোতে বাজেট কমছে এবং বাকি জায়গাগুলো যেমন ছিল মোটামুটি প্রায় কাছাকাছি রাখা হচ্ছে। পরিচালন ব্যয় কিন্তু বাড়ছে। সুতরাং যেখানে আমরা অস্টারিটির কথা বলছি, যে আমরা সংকোচনমূলক আমরা ইয়ে করবো, সেখানে কিন্তু বাড়ছে নানান কারণে, নানান আন্দোলন হচ্ছে, দাবি দেওয়া হচ্ছে, সেগুলোকে ইনকর্পোরেট করতে হলে কিন্তু পরিচালন ব্যয়টা মানে বাড়বে। মানুষের যে দাবি দাওয়াগুলো আছে, কিছু কিছু দাবি দাওয়া এই সরকার মানার প্রতিশ্রুতি মানতে দিয়েছে। চেষ্টা করছেন, মানুষের কিছু কিছু দাবি দাওয়া পূরণ করার চেষ্টা করছেন, সেহেতু বাজেটকে বাড়ানো হচ্ছে আর কি। হ্যাঁ, পরিচালন সেই ব্যয়টা। জায়গাটাতে পরিচালন ব্যয়টা বাড়ানো হচ্ছে। আর উন্নয়ন বাজেট যেটা অনেক বছর যাবত আমরা দেখেছিলাম, বাংলাদেশের একটা উন্নয়নের ধারা ছিল, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট অথবা মেট্রো রেল, যাই বলি না কেন, সেই জায়গাগুলোতে হয়তো বা উন্নয়নের বাজেটটা কিছুটা কমে আসছে। এই হচ্ছে অবস্থা। যখন এই অবস্থা, আমরা মোটামুটি আশাবাদ ব্যক্ত করতেই পারি যে এবারের বাজেটটা মানে এইটুকু কি আমরা এনলাইন টানতে পারি যে এবারের বাজেটে অন্যান্য বারের বাজেটের মতো সবকিছুর দামের উপরে, যেহেতু বলছে যে মূল্যস্ফীতি ওনার একটু কমাতে চেষ্টা করবেন, এটা কিন্তু আমারও একটা প্রেশারটা কম পড়বে, আমার এটা কি একটা আমরা বিশ্বাস যে এনলাইন টানতে পারি? মূল্যস্ফীতি বাড়ার ওই ইয়েটা থেকে তারা কিছুটা হলো স্ট্রিক্ট থাকবে। হ্যাঁ, মানে অন্য সময় যেটা দেখি আমরা বাজেটের পর সবকিছুর দাম হু হু করে বাড়ে, এবার সেটা যাতে কম বাড়ে সেক্ষেত্রে সেদিকটা গভর্নমেন্ট চেষ্টা করছেন চেষ্টা এবারে করছে। বাজেট দিয়ে। এটাই আমরা আজকের কথার এনলাইন টানতে চাই। সুপ্রিয় দর্শক, আপনারা যেন আমাদের সাথে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকের বিষয় ছিল কেমন হচ্ছে পরবর্তী বাজেট। আমরা আলোচনার শেষে এতটুকু বলতে চাই, একটা লাইনে আসতে চাই যে এবারের বাজেটের পরবর্তী সময়ে হয়তো বা জিনিসপত্রের দাম খুব বেশি নাও বাড়তে পারে, যেটা আমরা অন্যান্য সময় দেখেছি। আজকের মতো এখানেই শেষ করতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।